আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইমরান হোসেন, লেকচারার অ্যান্ড হেড অফ দি ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারাল স্টাডিজ, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ। আজকে আমরা আহ, দ্বাদশ একাদশ শ্রেণীর কৃষি শিক্ষা বইয়ের দ্বিতীয় দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। অধ্যায়টির নাম হচ্ছে পোল্ট্রি পালন। তো শুরু করা যাক। আমি মূলত ক্লাসগুলো নিচ্ছি এইচএসসি পরীক্ষা সামনে রেখে, এই জন্য ইনস্ট্রাকশনাল ক্লাস এগুলো বিস্তারিত আলোচনা করা হয় না। যেই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে শুধু সেই জায়গাগুলো থেকে আলোচনা করার চেষ্টা করি। তো প্রথম পরিচ্ছেদে আছে পোল্ট্রি পালন এবং এর ব্যবস্থাপনা। প্রথমে এটা পরীক্ষায় আসে 1 মার্কসের জন্য, যে পোল্ট্রি কাকে বলে বা গৃহপালিত পাখি কাকে বলে। তো এটা লিখতে হবে, যে সকল পাখি মানুষের তত্ত্বাবধানে লালিত পালিত হয়, পোষ মানে বিস্তারিত বংশ বিস্তার করে এবং অর্থনৈতিকভাবে মাংস ও ডিম মানুষের উপকারে আসে, সেগুলোকে পোল্ট্রি বলে। আমরা যে সকল পাখি এই মাংস এবং ডিম উৎপাদনের জন্য বা অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার জন্য লালন পালন করি না, সেগুলোকে আমরা কিন্তু পোল্ট্রি বলছি না। যেরকম ময়না, টিয়া, এগুলো কিন্তু পোল্ট্রি নয়। পোল্ট্রি কোনগুলো? যেগুলো আমরা ডিম মাংস উৎপাদনের জন্য আমরা মূলত লালন পালন করি। উদাহরণ হিসেবে বলতে পারি মুরগি, হাঁস, কবুতর, কোয়েল, রাজহাঁস, তিতি, টার্কি ইত্যাদি। ঠিক আছে। পোল্ট্রির প্রয়োজনীয়তা, এটা 2 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ। খাদ্য ও পুষ্টি উপাদান সরবরাহ করে। প্রাণীজ আমিষের বিরা 42.54% এই পোল্ট্রি থেকে আসে আমাদের দেশে। আয় বৃদ্ধি করে। শিল্প হিসাবে এটা খুব একটা ভালো স্বীকৃতি পেয়েছে বাংলাদেশে। পোল্ট্রি শিল্পটা কর্মসংস্থানের মানে কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে, বেকারত্ব দূর হচ্ছে, দারিদ্রতা দূর করতে এটা সহায়তা করছে, বাড়তি আয় হচ্ছে, জৈব সার তৈরি হচ্ছে, বায়োগ্যাস তৈরিতে ব্যবহার করা হচ্ছে, মাছের খাদ্য হিসেবে ব্যবহৃত হচ্ছে, ওষুধ শিল্পে কাজে লাগছে, বিনোদন, পরিষ্কার পরিচ্ছন্নতা, মেহমানদারিতে। ঠিক আছে, এগুলো বিস্তারিত একবার রিডিং করবে তোমরা। আর এই যে বিশেষ করে এই যে হেডলাইন গুলো, এগুলো মুখস্থ করে রাখবে। ঠিক আছে। যেগুলো আসবে না বা লাগে না খুব একটা, সেগুলো বাদ দিচ্ছি। পোল্ট্রি শিল্পের সমস্যাগুলো শুধু একবার রিডিং পড়বে, এটা ওইভাবে মুখস্থ করার প্রয়োজন নাই। তো পরীক্ষা আসলে যেন লিখতে পারো, সেই জন্য এই হেডিং গুলো মুখস্থ করতে হবে মেইনলি। আর বাকি ভিতরে বিস্তারিত একবার করে রিডিং পড়বে। তো পোল্ট্রি শিল্পের সমস্যা হচ্ছে উৎপাদন খরচ বেশি, পর্যাপ্ত স্বাস্থ্যবান বাচ্চার অভাব ও দাম বেশি, টিকার অভাব, চিকিৎসা ও ওষুধের অভাব, সুষম খাবারের দাম বেশি, কারিগরি জ্ঞানের অভাব, প্রশিক্ষণের অভাব, ঋণ প্রস্তুতিতে জটিলতা, পরিবহন সমস্যা, বাজারজাতকরণের ত্রুটি, সম্প্রসারণের অভাব, গবেষণার অভাব, দরিদ্রতা। আরো আছে রোগ, আবহাওয়া উপযোগী জাতের অভাব, সুষ্ঠু মূলনীতি নেই এবং সংরক্ষণের অভাব। ঠিক আছে। পোল্ট্রি শিল্পের সম্ভাবনা আলোচনা করলাম না। এগুলো একবার করে রিডিং করবে তোমরা, পরীক্ষায় যেভাবে আসুক যেন পারো। ঠিক আছে। এখন আমাদের পড়ার মূল বিষয় হচ্ছে পোল্ট্রির বিভিন্ন জাত। আচ্ছা, পরীক্ষায় এই বিভিন্ন মুরগির জাত থেকে এমসিকিউ এবং সিকিউ আসতে পারে। তো এখানে অনেক ধরনের জাতের কথা বলা আছে। তো সেখানে মূলত মুরগিকে আমরা উৎপাদনের ভিত্তিতে 3 ভাগে ভাগ করি। একটা হচ্ছে ডিম উৎপাদনকারী মুরগির জাত, তারপর একটা হচ্ছে মাংস উৎপাদনকারী মুরগি জাত, এবং একটা হচ্ছে দ্বৈত জাত, মাংস এবং ডিম উভয় উৎপাদন করার জন্য এটা ব্যবহার করা হয়। আচ্ছা, এখন পরীক্ষায় আসলে এমসিকিউ আসতে পারে নিচের কোনটি ডিম উৎপাদনকারী জাত। তো থাকলো যে হোয়াইট লেগহর্ন, এবং এই নিচে থেকে এখান থেকে থাকলো হচ্ছে প্লাইমাউথ রক, সাসেক্স, ডরকিং। তখন আমাদেরকে টিক চিহ্ন দিতে হবে হোয়াইট লেগহর্ন। এটা একটা প্রসেস। আর একটা হলো যে হয়তো আসলো যে নিচের কোনটি ডিম উৎপাদনকারী জাত মুরগির জাত নয়। তো সেখানে থাকলো হোয়াইট লেগহর্ন, মিনোরকা, অ্যানকোনা, এবং নিচ থেকে একটা থাকলো প্লাইমাউথ রক। তো প্লাইমাউথ রককে এখানে টিক চিহ্ন দিতে হবে। আচ্ছা, এইখান থেকে তার মানে আমরা বুঝতে পারছি যে মুরগির যে উৎপাদন ভিত্তিক যে শ্রেণী, সেই শ্রেণীগুলো থেকে আমাদের উদাহরণগুলো মুখস্থ করতে হবে। প্রথম 4টা করে মুখস্থ করবো আমরা। ডিম উৎপাদনকারী জাত হচ্ছে হোয়াইট লেগহর্ন, মিনোরকা, অ্যানকোনা, ফার্মি, ইসা ব্রাউন। ঠিক আছে। তারপরে মাংস উৎপাদনকারী মুরগির জাত হচ্ছে প্লাইমাউথ রক, কর্নিক্স, সাসেক্স, ডরকিং ইত্যাদি। এবং দৈত্য জাত, যেটা মাংস এবং ডিম উভয় উৎপাদনের জন্য ব্যবহার করা হয়,
সেটা হচ্ছে রোড আইল্যান্ড রেড, নিউ হ্যাম্পশায়ার, প্লাইমাউথ রক। ঠিক আছে। আচ্ছা, এখন এইগুলোর ভিতরে আবার হচ্ছে উৎপত্তি স্থান অনুযায়ী সেগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। আমেরিকান জাত, ভূমধ্যসাগরীয় জাত, ইংলিশ জাত, তারপর এশীয় জাত, এইগুলো। ঠিক আছে। তো সেইখান থেকে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জাতগুলো পরীক্ষা আসে, সেটা সেইগুলোই শুধু করবো, বাকিগুলো আমি আলোচনা এখানে আনবো না। এখানে রোড আইল্যান্ড রেড, এটা গুরুত্বপূর্ণ একটা আহ গুরুত্বপূর্ণ একটা মুরগির জাত। এখানে ছবিটা দেখে রাখতে হবে, পরীক্ষার ছবি দিয়ে আসে এবং বলা হয় নিচে কোনটি এই জাতটি হচ্ছে কিসের, কোন মুরগির কোন জাত, সেই জাতের নাম লিখে এবং তার বৈশিষ্ট্য ব্যাখ্যা করে, এরকম পরীক্ষায় প্রশ্ন আসে। আচ্ছা, আবার যদি লিখিত আগে উদ্দীপক আসে তখন বলা হবে হয়তো যে আমেরিকার রোড আইল্যান্ড রেড নামক অঙ্গরাজ্য থেকে যাদের উৎপত্তি, এবং যেটি মাংস এবং ডিম উৎপাদনে ব্যবহার হয়, বা সরি, উৎপাদনের জন্য লালন পালন করা হয়, তাকে মানে সেই ধরনের একটা মুরগি নিয়ে উদ্দীপকে হয়তো আলোচনা থাকলো। তো নিচে বলা হবে যে কোন মুরগি সম্পর্কে আলোচনা করা হয়েছে, মুরগির কোন জাত সম্পর্কে, সেটির বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। তো যেভাবে আসুক আমরা যেন পারি। তো এই জাতটা আমরা একটু মাথায় রাখবো, যেটা হচ্ছে পালক লাল রঙের, বছরে হচ্ছে 150 থেকে 200টা ডিম দেয়। ওজন হচ্ছে মোরগের 3 থেকে 4 কেজি, মুরগির ওজন 2 থেকে 3 কেজি। কানের লতি লাল, পায়ের নালা পালকবিহীন, গায়ের চামড়া হলুদ রঙের, দেহ আয়তাকার, ডিমের খোসা বাদামি রঙের, বুক চওড়া গভীর, সামনের দিকে উঁচু, পৃষ্ঠদেশ চওড়া লম্বা সমতল। ঠিক আছে। নিউ হ্যাম্পশায়ার। আচ্ছা, এই রোড আইল্যান্ড রেডটা মূলত এই আমেরিকার রোড আইল্যান্ড রেড নামক অঙ্গরাজ্য থেকে উৎপত্তি হয়েছে। ঠিক আছে। আচ্ছা, নিউ হ্যাম্পশায়ার, এখান থেকে আমেরিকার নিউ হ্যাম্পশায়ার নামক রাজ্যে এদের উৎপত্তি হয়েছে। এটাও পরীক্ষার ছবি দিয়ে আসতে পারে, এটাও গুরুত্বপূর্ণ। তো নিউ হ্যাম্পশায়ার নিউ হ্যাম্পশায়ার জাতের মুরগির বৈশিষ্ট্য হচ্ছে পালক হালকা বাদামি, এই যে দেখে বোঝা যাচ্ছে পালক বাদামি রঙের, কানের লতি লাল, পায়ের নালা পালকহীন। এগুলো কিন্তু কমন, রোড আইল্যান্ড রেডেও সেম ছিল। ঠিক আছে। পালক শুধু এটাতে লাল ছিল, এটাতে হচ্ছে বাদামি রঙের। আচ্ছা, গায়ের চামড়া হচ্ছে হলুদ রঙের, দেহ কম আয়তাকার, ডিমের খোসা বাদামি রঙের, জুটি একক জুটি, এই যে জুটি। তারপরে হচ্ছে ডিম 150 থেকে 200টা ডিম দেয়। মুরগির ওজন 3 থেকে 4 কেজি, মুরগির ওজন 2.5 থেকে 3 কেজি, প্রায় সবগুলোই কাছাকাছি। ঠিক আছে, এই যে রোড আইল্যান্ড রেড এর মতোই, শুধু পালকের রংটা আলাদা। ঠিক আছে। তুমি যদি নাম লিখতে পারো, নিউ হ্যাম্পশায়ার, এটা হচ্ছে জাত, দেখানো যে জাতটি ছবিতে দেখানো হয়েছে সেটা হচ্ছে নিউ হ্যাম্পশায়ার, এরকম করে বলে যদি তুমি এই রোড আইল্যান্ড রেড এরও সব চরিত্র লিখে দাও তবুও হবে। শুধু হচ্ছে পালকের রংটা আর রোড আইল্যান্ড রেডে হচ্ছে রেড থাকবে, আর এটাতে নিউ হ্যাম্পশায়ার হচ্ছে বা হালকা বাদামি থাকবে। আচ্ছা, এরপরে হচ্ছে প্লাইমাউথ রক, এটা হচ্ছে আমেরিকার প্লাইমাউথ শহরে এটার উৎপত্তি হয়েছে। এটার বৈশিষ্ট্য এই যে দেখো, এই সাদা কালো সাদা কালো এরকম, পুরা দেহটাই এরকম, মানে পালকের কালার দেখে এটা চেনা যাবে। এটা যদি ছবিতেও আসে সাদা কালো ছবিতে, তবুও যে চেনা ইজি। ঠিক আছে। তো পালকের কেমন কালার হবে, এটা সাদা ফোঁটা মিশ্রিত থাকবে, সাদা কালো ফোঁটা থাকবে। কানের লতি লাল, পায়ের নালা পালকহীন, একই রকম। হ্যাঁ, এইগুলো বাকি দুইটার মতোই কিন্তু। হ্যাঁ, গায়ের চামড়া হলুদ রঙের, ডিমের খোসা বাদামি রঙের, তাদের ডিমের তাপ দেওয়ার স্বভাব নেই। জুটি হচ্ছে একক জুটি। তারপর হচ্ছে ডিম দেয় বছরে 170 থেকে 200টি, ওজন হচ্ছে মোরগের 4 কেজি, মুরগির 3 কেজি। ঠিক আছে। ডিমের তাপ দেওয়ার স্বভাব নেই, মানে হচ্ছে এটা মূলত কুচে পড়ে না। ঠিক আছে। এটা কুচে পড়লে না, এটা হচ্ছে মুরগি তখন বাচ্চা ফোটানোর জন্য ডিমের তাপ দেয়। তো সেটাই বলা হচ্ছে ডিমের তাপ দেওয়ার স্বভাব নাই, মানে এটা কুচে খুব কম পড়ে। আচ্ছা, এরপরে হোয়াইট লেঘর্নটা খুব বেশি আসে। এরকম সাদা একটা চিত্র দিয়ে পরীক্ষায় আসতে পারে যে হোয়াইট লেঘর্ন এটা কিসের জাত। মানে এই যে মুরগি দিয়ে বলা হবে, মুরগির ছবি দিয়ে নিচের এটি মুরগির কোন ধরনের জাত, তখন বলতে হবে জাতটি হচ্ছে হোয়াইট লেঘর্ন, যেটা হচ্ছে ইতালির লেঘর্ন নামক স্থান থেকে উৎপত্তি হয়েছে। এবং তার বৈশিষ্ট্য নিচে ব্যাখ্যা করা হলো, এরকম করে লিখে নিচে বলতে হবে যে দেহের পালক সম্পূর্ণ সাদা, ডিম হচ্ছে দেয় 300টির বেশি, পৃষ্ঠদেশ হচ্ছে লম্বা চওড়া, কানের লতি সাদা রঙের, পায়ের নালা হচ্ছে পালকহীন, আকার ছোট, মোরগ হচ্ছে 2 থেকে 3 কেজি, মুরগি 1.5 থেকে 2 কেজি। ডিমের খোসা হচ্ছে সাদা রঙের, ডিমের আকার হচ্ছে বড়, 6 মাস বয়সের পূর্বে ডিম দেওয়া শুরু করে, মাথার ঝুঁটি হচ্ছে দাগ কাটা থাকে, গোলাপি ঝুঁটি। হ্যাঁ,
আচ্ছা, এরা হচ্ছে কুচে হয় না এবং ডিমে তাপ দেয় না। আচ্ছা, এইখান থেকে আমি আর বাকিগুলো খুব বেশি আলোচনা করবো না, এগুলো খুব বেশি আসে না। আচ্ছা, এগুলো আমাদের পরীক্ষায় এগুলো আসে না। আসে জাত থেকে আমরা মূলত তিনটার মতো জাত করব, যেগুলো কিনা ডিম উৎপাদনকারী জাত: ইন্ডিয়ান রানার, খাকি ক্যাম্পবেল এবং জিঞ্জিং। এই তিন জাত, তিন জাতের হাঁস সম্পর্কে একটু জানার চেষ্টা করব। তো এটা হচ্ছে ভারতবর্ষের উৎপত্তি স্থল, এই জন্য এটাকে ইন্ডিয়ান রানার বলা হচ্ছে। পালক হচ্ছে সাদা ধূসর ও সাদা, আহ, আহ, ধূসর এবং সাদা ও সাদা ধূসর হয়। বছরে 250 থেকে 260টি ডিম দেয়। মাথা হচ্ছে সরু সমতল এবং দেহ বরাবর ঊর্ধ্বমুখী। ঠোঁট কমলা হলুদ রঙের, গলা মসৃণ, লম্বা ও চিকন। পা কমলা হলুদ রঙের। ডানা দেহের তুলনায় ডানাটা ছোট হয়। ডিমের খোসা সাদা রঙের হয়। আষাঢ় ওজন 1.5 থেকে 2 কেজি এবং হাসির ওজন 1 থেকে 1.5 কেজি। দেহ হালকা পাতলা, লম্বা, গোলাকার। খাকি ক্যাম্পবেল, এটা হচ্ছে ইংল্যান্ডের উৎপত্তি স্থল। 1901 সালে মিসেস ক্যাম্পবেল এই জাতের হাঁস উদ্ভাবন করেন। তো তার নাম অনুসারে এই হাঁসের নাম রাখা হয় খাকি ক্যাম্পবেল। এটা দেখতে খাকি কালারের পালকটা, এবং দেহ গভীর, প্রশস্ত, আটসাট। হ্যাঁ, সামনের দিকে গোলাকার। ঠোঁট হচ্ছে মাঝারি আকার, নীলাভ সবুজ রঙের। গলা চিকন, সোজা, মসৃণ ও মাঝারি লম্বা। ডানা হচ্ছে আটসাট, এবং এটা হচ্ছে লেজ অপেক্ষাকৃত খাটো এবং চ্যাপ্টা। মাথা গোলাকার। ডিমের খোসা সাদা। ডিমের আকার বড়, বেশ বড়। বছরে 250 থেকে 300টি ডিম দেয় এবং ওজন হচ্ছে 2 থেকে 2.5 কেজি। হাঁসের ওজন এবং হাঁসের ওজন 1 থেকে 1.5 কেজি। তো মূলত তোমরা এই হাঁসের জাত তিনটা পাশাপাশি যদি টেবিল আকারে বা পার্থক্য যেভাবে আমরা লিখি সেভাবে যদি পড়া হয়, যেরকম পালকের রং ইন্ডিয়ান রানারের হচ্ছে সাদা ধূসর ও সাদা ধূসর, এবং খাকি ক্যাম্পবেলের ঘরে পালকের রং হবে খাকি, এবং জিন্ডিং এর ঘরে এর হচ্ছে পালকের রং হবে হচ্ছে এই যে খাকি বাদামি ও কালো ফোঁটায় ভরা। আচ্ছা, আর পরের লাইনে এরকম করে আমরা যদি লিখি: ইন্ডিয়ান রানার ঘরে বছরে 250 থেকে 260টি ডিম দেয়। ইন্ডিয়ান রানার খাকি ক্যাম্পবেল ডিম দেয় হচ্ছে 250 থেকে 300টি, এবং জিন্ডিং ডিম দেয় হচ্ছে 200 থেকে 300টি। এইভাবে যদি আমরা পাশাপাশি কম্পেয়ার করে করি তাহলে আমাদের পড়াটা খুব সহজ হয়ে যাবে। হ্যাঁ, তারপরে এখানে দেখি আরেকটু। সেটা হচ্ছে যে হাঁসার ওজন যদি বলি, 1.5 থেকে 2 কেজি হচ্ছে ইন্ডিয়ান রানার, হাঁসের ওজন 1 থেকে 1.5 কেজি। খাকি ক্যাম্বেলের হাঁসার ওজন হচ্ছে 2 থেকে 2.5 কেজি, হাঁসের ওজন 1 থেকে 1.5 কেজি। এবং একইভাবে জিন্ডিং এর হাঁসার ওজন 1.5 থেকে 2 কেজি এবং হাঁসের ওজন 1 কেজি। আচ্ছা, এইভাবে যদি আমরা কমন যে জিনিসগুলো সেগুলো যদি পাশাপাশি লিখে পড়ি পার্থক্য আকারে, তাহলে এটা আমাদের পড়াটা দ্রুত হয়ে যাবে, খুব সহজে হয়ে যাবে। ডিমের খোসা হচ্ছে ইন্ডিয়ান রানারের ক্ষেত্রে সাদা রঙের, খাকি ক্যাম্বেলের ক্ষেত্রে ডিমের খোসা সাদা রঙের, এবং জিন্ডিং এর ক্ষেত্রে এদের ডিমের রং কিছুটা সবুজাভ হয়। ঠিক আছে, এই জায়গায় একটু পার্থক্য আছে। আচ্ছা, এইভাবে আমরা মিলাই মিলাই পড়বো, মিনিমাম হচ্ছে 7 থেকে 8টা। তাহলে আমাদের একটা খুব ভালো স্ট্রং প্রিপারেশন হবে। আচ্ছা, আমি আর বিস্তারিত আলোচনা করলাম না। আচ্ছা, এরপরে কবুতরের জাত আমরা পড়বো না, আমাদের নাই শর্ট সিলেবাসে। আচ্ছা, পোল্ট্রি খামার। পোল্ট্রি খামার পরীক্ষা আসতে পারে যে পোল্ট্রি খামার কাকে বলে, এটা লিখতে হবে, 1 মার্কসের জন্য পরীক্ষা আসে। বৈজ্ঞানিক ব্যবস্থাপনার ভিত্তিতে যেখানে কাম্য সংখ্যক পোল্ট্রির বাসস্থান, খাদ্য সরবরাহ, জৈব নিরাপত্তা, চিকিৎসা, উৎপাদিত পণ্য বিক্রয়, আয় ব্যয়ের হিসাব রাখা হয়, তাকে পোল্ট্রি খামার বলা হয়। অথবা এইভাবে বলা যায় সহজভাবে, যে স্থানে পোল্ট্রি লালন পালন এবং ক্রয় বিক্রয় করা হয় সেই স্থানকে পোল্ট্রি খামার বলা হয়। ঠিক আছে। আচ্ছা, এরপরে ডিম উৎপাদন খামারের পরিকল্পনা, এগুলো পরীক্ষা সেভাবে আসে না। খামারের ডিম উৎপাদন পদ্ধতি,
ওইভাবে আসে না। ব্রুডার হাউস সম্পর্কে আর একটু আসতে পারে যে ব্রুডার হাউস কি, এরকম একটা চিত্র দিয়ে। তো তখন এটা সম্পর্কে যেন আমরা লিখতে পারি, অথবা এটা সম্পর্কে এরকম চিত্র দিয়ে যদি সিকিউ আসে তখন আমাদের ব্রুডার হাউস সম্পর্কে লিখতে হবে। তো ব্রুডার হাউসটাকে আমি একটু বলি, বাচ্চাকে তাপ দেওয়ার ঘরকে ব্রুডার হাউস বলে। এটা অনেক সময় 1 মার্কসের জন্য আসে ব্রুডার হাউস কি। এবং এর অনেক সময় এটা চিত্র দিয়ে সিকিউ আসতে পারে। তো ব্রিডার হাউস এটা কিন্তু মুরগির বাচ্চাকে তাপ দেওয়ার জন্য এটা তৈরি করা হয়। ব্রুডার টিন কাঠ হার্ডবোর্ড দিয়ে তৈরি করা হয়। 1 মিটার ব্যাসের ব্রুডারের নিচে 200 থেকে 250টি বাচ্চা রাখা যায়। ব্রুডার ঘর ছনের চালা বা চাটাইয়ের বেড়া দিয়ে নির্মাণ করা যায়। জিগগার্ড বা বেষ্টনী ব্রুডার থেকে 75 সেন্টিমিটার দূরে এবং 45 সেন্টিমিটার উঁচু টিন বা চাটাইয়ের হার্ডবোর্ড দিয়ে বেষ্টনীটা তৈরি করতে হয়, যেন বাচ্চা ঘর থেকে দূরে দূরে যেতে না পারে। ঠিক আছে, বাচ্চার বয়স বাড়ার সাথে সাথে জায়গার পরিমাণ বাড়াতে হবে এবং প্রতি 200টি বাচ্চার জন্য মোট জায়গা লাগে 18 বর্গ মিটার। খাবার পাত্র দিতে হয় প্রথম 2 সপ্তাহ বয়সে 454 বর্গ সেন্টিমিটার এবং 2 থেকে 6 সপ্তাহ বয়সে 700 বর্গ সেন্টিমিটার খাবার পাত্র দিতে হয়। পানির পাত্র প্রথম 10 দিনে 2 লিটার পাত্র এবং 8 ও 10 দিন থেকে 6 সপ্তাহ পর্যন্ত 2 লিটার 2 লিটারের পাত্রে 16টি লাগে। ঠিক আছে, আমি আরেকবার বলি যে পানির পাত্র 10 দিন 2 লিটারের পাত্র লাগে 8টি। হুম প্রথম 10 দিন এবং তারপরে 10 দিন থেকে, যখন মানে এক কথায় 11 দিন থেকে 6 সপ্তাহ বয়স পর্যন্ত, তখন 2 লিটারের পাত্র লাগবে 16টি। এখন এটা আমি যা পড়লাম এটার মিনিংটা হচ্ছে যে আমরা যদি বাজার থেকে বাচ্চা কিনে আনি, সেটা নর্মাল যদি কোনো প্লেসে রাখি মেঝেতে, সেটা কিন্তু বাচ্চাটা মরে যাবে ঠান্ডা লেগে। তো সেটা কি করা হয়, এরকম এই যে পাশে যে চিত্র দেখতে পাচ্ছি, এরকম একটা ঘর তৈরি করা হয়। এই ঘরটা কি, এই যে টিন কাঠ বা হচ্ছে হার্ডবোর্ডের এরকম বেরিয়ার বেষ্টনী দিয়ে ঘরটাকে ছোট করা হয়। এই ঘরটা মোটামুটি বড় থাকে, কিন্তু ব্রুডারটা ছোট করে নিয়ে আসা হয় যেন এই এলাকার বাইরে মুরগির বাচ্চাগুলো যেতে না পারে। এখানে হাঁসের বাচ্চা দেখানো দেওয়া হচ্ছে একই রকম। মুরগি এবং হাঁসের বাচ্চার ক্ষেত্রে একই রকম। তারপরে এটা কেন করা হয়, এই যে উপরে আবার কি দেওয়া হচ্ছে যে উপর থেকে এ- এটা আলো দেওয়া হচ্ছে, তাই তো? বাল্ব, বেশ কিছু বাল্ব ঝুলিয়ে দেওয়া হচ্ছে। এই বাল্বের আলোতে তার মানে দেওয়া মানে কি, এখানে হচ্ছে তাপ উৎপন্ন হয়। এবং তাপ উৎপন্ন হলে মুরগির বাচ্চাগুলো বা হাঁসের বাচ্চাগুলো এখানে তাপ পায় এবং এই তাপে হাঁস এবং মুরগির বাচ্চাগুলো মারা যায় না, বেঁচে থাকে। ঠিক আছে, তো এটা হচ্ছে একবারে যখন নতুন বাচ্চা কিনে আনা হয় তখন এটা করা হয়। এবং এটা 200টা বাচ্চার জন্য মোটামুটি 18 বর্গ মিটার জায়গার প্রয়োজন হয়। হ্যাঁ, খাবার পাত্র প্রথম 2 সপ্তাহে একটা হচ্ছে 450 বর্গ সেন্টিমিটারের মতো এবং পরের 2 থেকে 6 সপ্তাহ বয়স পর্যন্ত 700 বর্গ সেন্টিমিটার খাবার দিতে হয়। আর হচ্ছে পানির পাত্র দিব প্রথম 10 দিনে 2 লিটার পরিমাপ, 2 লিটার পানি ধরে এরকম পাত্রের 8টি পাত্র দিব এবং 10 থেকে বা 11 দিন থেকে 6 সপ্তাহ পর্যন্ত বয়স পর্যন্ত 2 লিটার পাত্রে 16টি করে আমরা হচ্ছে 2 লিটার পানির পাত্র 16টা আমরা এরকম দিব। ঠিক আছে, 200 বাচ্চার জন্য। আচ্ছা, এরপরে আর এখান থেকে তেমন কিছু আসে না। আচ্ছা, এখানে আসে যে ব্রুডিং কি, ব্রুডিং 1 থেকে 21 দিন পর্যন্ত বাচ্চাকে তাপ দেয়াকে এটা ব্রুডিং বলে। ঠিক আছে, ওই যে বাচ্চাকে তাপ দিলাম এটাকে ব্রুডিং বলে। আর হচ্ছে যে ঘরে তাপ দিই সেটা হচ্ছে ব্রুডার হাউস। হ্যাঁ, আচ্ছা, আর যে যন্ত্র দিয়ে তাপ দিই সেটা হচ্ছে ব্রুডার। আচ্ছা, রোগ প্রতিরোধ ও জৈব নিরাপত্তা ব্যবস্থা মুরগির ক্ষেত্রে। তো এইটা পরীক্ষায় 2 মার্কসের জন্য পরীক্ষা আসে যে জৈব নিরাপত্তা ব্যবস্থাপনা ব্যাখ্যা করো। তো এটা আসতে পারে, এটা বাইরের লোকজন আসলে কি, আমরা যখন করোনার মধ্যে বাইরে থেকে বাসায় আসতাম তখন কি করতাম, বাসায় এসে স্যানিটাইজার দিয়ে হাত পা এগুলো ওয়াশ করতাম, হ্যান্ড ওয়াশ করতাম সুন্দর করে। তারপর ফেসটা সুন্দর করে একটু ওয়াশ করতাম, তারপরে হচ্ছে মুখে গার্গল করতাম। তার মানে কি আমাদের সব, এবং আমাদের ড্রেস গুলো কি করতাম এক সাইডে রাখতাম, এগুলো সবই কিন্তু জৈব নিরাপত্তা ব্যবস্থা, যেন আমাদের গায়ে করে করোনার ভাইরাস বাইরে থেকে বাসায় না আসে। এইটাই, এটা হচ্ছে জৈব নিরাপত্তা ব্যবস্থা। এখন মুরগির ক্ষেত্রে কি হবে, কারণ বাইরের লোকজন যদি খামারে প্রবেশ করে সেক্ষেত্রে মানুষের আহ, গায়ে বা বিভিন্ন জায়গায় যে ড্রেস পরে থাকে সেখানে কিন্তু বিভিন্ন ধরনের জীবাণু লেগে থাকতে পারে। তো প্রবেশ করার আগে যে কোনো ফার্মে তো হচ্ছে
কিছু ক্রাইটেরিয়া আছে, কিছু অ্যাক্টিভিটিস আছে, এগুলো করতে হয়। সেইগুলো কিরকম হতে পারে যে বাইরে যে জুতা পরে আমরা আসি, সেই জুতাটা আমরা হচ্ছে খুলে রাখবো, এটা নিয়ে খামারের ভিতরে ঢুকবো না। তারপর একান্ত মুরগি দ্রুত আলাদা করব, মৃত মুরগি দ্রুত পুঁতে ফেলবো, অন্য মুরগি প্রাণী মুরগির খামারে ঢুকতে দিব না। তারপরে পরিচর্যাকারী লোক খামারের নির্দিষ্ট পোশাক ব্যবহার করতে হবে। হ্যাঁ, তারপরে হচ্ছে জীবাণুনাশক দিয়ে পা ধুয়ে খামারে প্রবেশ করতে হবে। হ্যাঁ, তারপর পানীয় খাদ্য পাত্র প্রতিদিন পরিষ্কার করতে হবে। মলমূত্র সহ ঘর প্রতিদিন পরিষ্কার করতে হবে, সময় মতো টিকা দিতে হবে। এইগুলো মূলত জৈব নিরাপত্তা ব্যবস্থা। আচ্ছা, বাকি এগুলো খুব বেশি আলোচনা করছি না, কেননা এগুলো থেকে তুলনামূলক প্রশ্ন কম আসে এবং কম গুরুত্বপূর্ণ। আমি খুবই বেশি গুরুত্বপূর্ণ টপিক গুলো আলোচনা করছি শুধুমাত্র। আচ্ছা, এখান থেকে আছে বাচ্চা ফুটানোর ডিমের বাছাই। ঠিক আছে, যে কোন ডিমগুলো আমরা বাচ্চা ফুটানোর জন্য আমরা বাছাই করবো। আমাদের যদি হ্যাচারি থাকে, তো যেখানে হচ্ছে ডিম ফুটে বাচ্চা ফুটানো হয় ডিম থেকে, তো সেক্ষেত্রে আমরা কোন ডিমগুলো বাছাই করব। তো নিষিক্ত ডিম হতে হবে। মুরগি এবং মুরগির প্রজননের পর উৎপাদিত ডিমটা নিষিক্ত হয়, সেরকম ডিম হতে হবে। একে উর্বর ডিম বলে। তো মানে ডিমটা উর্বর হতে হবে। ফাটা ডিম বাচ্চার জন্য এটা ব্যবহার করা যাবে না, এটা খাওয়ার জন্য ব্যবহার করা যাবে। মানে বাচ্চা ফোটানোর জন্য ফাটা ডিম অ্যাভয়েড করতে হবে। ডিমের বয়স গ্রীষ্মকালে 3 থেকে 4 দিন এবং শীতকালে 7 থেকে 10 দিনের মধ্যে থাকতে হবে, এর বেশি হওয়া যাবে না। ডিমের আকারটা হবে হচ্ছে প্রাকৃতিক আকারের, মসৃণ স্বাভাবিক আকৃতির হবে। এবং হচ্ছে ডিমের কুসুমটা কি হবে, স্বচ্ছ এবং কুসুমের ডিমের মাঝখানে থাকলে সেই ডিম বাচ্চা ফোটার জন্য উত্তম। পরিষ্কার ডিম, হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন ডিম বাছাই করতে হয়। ময়লাযুক্ত ডিম পানিতে ধৌত করে নেওয়া যাবে না, কারণ ডিমের খোসায় সূক্ষ্ম ছিদ্র বন্ধ হয়। হুম, ফলে ডিমের ভিতরে বাইরে বাতাস চলাচল করে না এবং ফোড়ে পড়ে থাকা ডিম নেওয়া যাবে না। ঠিক আছে, তার মানে অপরিষ্কার ডিম আমরা বাছবো না, বেছে নিব না। আর নিলেও এটা কিন্তু আমরা ওয়াশ করা যাবে না। ওয়াশ করলে এখানে পানি ঢুকে এর মধ্যে ছিদ্রগুলো বন্ধ হয়ে যায়। তারপরে খোসার রংটা কি হবে, প্রাকৃতিক কালারের। কোনো জায়গায় ছোপ ছোপ দাগ আছে, বা কিছু অংশ একরকম, কিছু অংশ ডার্ক, কিছু অংশ একটু হালকা, এরকম হলে আমরা সেই ডিম আমরা নিব না বাচ্চা ফোটানোর জন্য। এখন ডিম ডিম ফোটানোর সময় কিরকম পরিবেশ রাখতে হয়, এখান থেকে এই অংশটা আসে যে ক্যান্ডেলিং কি। আলো দিয়ে ডিমের ভেতরে দেখাকে ক্যান্ডেলিং বলে। হম, আলো দিয়ে ডিমের ভিতরে দেখাকে ক্যান্ডেলিং বলে। তো ডিম বসানোর পরে প্রথম সপ্তাহে এবং দ্বিতীয় সপ্তাহে এই আলো দিয়ে ডিম হচ্ছে পরীক্ষা করা হয়। হ্যাঁ, ভ্রূণের বৃদ্ধি আরম্ভ হয়েছে কিনা, তারপরে হচ্ছে এর ভিতরে কোনো রক্তের দাগ আছে কিনা ডিমের ভিতরে, এগুলো আমরা একটা লাইট নিয়ে লাইটের সামনে ডিম ধরে দেখতে থাকি। তো যদি কোনো অ্যাবনর্মালিটিস দেখি, তখন ওই ডিমটা আমরা বাদ দিয়ে দিই। এটাই হচ্ছে ক্যান্ডেলিং। কারণ ডিম ফোটানোর পদ্ধতি, দুইটা পদ্ধতি আছে, প্রাকৃতিক পদ্ধতি এবং কৃত্রিম পদ্ধতি। এই দুইটা পদ্ধতির মধ্যে পরীক্ষায় এরকম একটা চিত্র দেয়, এরকম একটা চিত্র দিল, এই যে মুরগি ডিমের উপর বসে আছে, আরেকটা চিত্র এরকম আসে, হ্যাঁ, এরকম একটা চিত্র দিল, বা এই যে এরকম একটা চিত্র দিল। তো তখন বুঝতে হবে যে একটা হলো প্রাকৃতিক পদ্ধতি আর একটা হচ্ছে আধুনিক পদ্ধতি বা কৃত্রিম পদ্ধতি। প্রাকৃতিক পদ্ধতিতে আমরা নর্মালি জানি যে একটা কুচে পড়া মুরগি, এটা হচ্ছে 8টা 10টা পরিষ্কার নিষিক্ত ডিমের মধ্যে বসায় দিলে এটা হচ্ছে মোটামুটি 20 থেকে 21 দিনের মতো এটা সময় পরে নর্মালি এটা বাচ্চা বের হয়ে আসে ডিম থেকে। কিছু ডিম এখানে নষ্ট হতে পারে, প্রাকৃতিক পদ্ধতিতে যা হয় আর কি। আর আমরা যদি বিজনেস পারপাস চিন্তা করি, তো এত তো কুচে পড়া মুরগি আমরা পাবো না। সেক্ষেত্রে আমাদের মেশিন কিনে আমরা সেখানে ডিম ফোটাতে পারবো, এবং মেশিনটাকে আমরা বলছি হচ্ছে ইনকিউবেটর। ঠিক আছে, তো এটাকে কৃত্রিম পদ্ধতি বলছি। তো কৃত্রিম পদ্ধতিতে আমরা যেই মেশিনটা ব্যবহার করি সেটা হচ্ছে ইনকিউবেটর পদ্ধতি, আর একটা হচ্ছে তুষ পদ্ধতি। তুষের মধ্যে রেখেও ডিম ফোটানো যায়, তবে আমরা মূলত ইনকিউবেটর পদ্ধতিটাই করব, কেননা পরীক্ষায় আসলে ইনকিউবেটর পদ্ধতিটাই আসে। এবং বলা হয় প্রাকৃতিক পদ্ধতি এবং ইনকিউবেটর পদ্ধতি, অথবা ইনকিউবেটর পদ্ধতিকে আমরা কৃত্রিম পদ্ধতিও বলি। কৃত্রিম পদ্ধতির মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো, এরকম পরীক্ষায় প্রশ্ন আসে। হ্যাঁ, তো এখন ইনকিউবেটর পদ্ধতিটা কি, এরকম ফ্রিজের মতো, রেফ্রিজারেটরের মতো এর ভিতরে
ডিম বসিয়ে দেওয়া হয় এবং এটা বিভিন্ন অ্যাঙ্গেলে এটা ঘুরতে থাকে এবং হচ্ছে এটা মাঝে মাঝে অ্যারেঞ্জমেন্ট চেঞ্জ করে দিতে হয় ডিমের। এইভাবে রেখে দিলে প্রাকৃতিক উপায়ে যতদিনে ডিম ফোটে এই মেশিনের মধ্যেও সেম ওয়েতে ওই ততদিনেই ডিম ফুটবে। এখন ইনকিউবেটরের ডিম ফোটানোর পদ্ধতিটা আমরা একটু এটা করে রাখবো, পরীক্ষা আসলে যেন আমরা পারি। যে একটা মেশিনের চিত্র এখানে দিয়ে বলা হলো যে এখানে কি দেখানো হয়েছে এবং সেটা পদ্ধতিটি ব্যাখ্যা করো, তখন আমরা যেন ইনকিউবেটর পদ্ধতিটা লিখতে পারি। তো ইনকিউবেটরের ডিম ফোটানোর পদ্ধতিটা হচ্ছে, প্রথমে পরিষ্কার পরিচ্ছন্নতা, ইনকিউবেটর প্রতিবার বাচ্চা ফোটানোর আগে এবং পরে জীবাণুনাশক ওষুধ দিয়ে সুন্দর করে ফোটাতে হবে, পরিষ্কার করতে হবে, জীবাণুমুক্ত করতে হবে। তো সেই জীবাণুমুক্ত করার জন্য ফিউমিগেশন করা যেতে পারে। তো ফিউমিগেশন একটা পদ্ধতি যেখানে হচ্ছে কিনা ফরমালিন দিয়ে এটা হচ্ছে এর সাথে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে ইনকিউবেটরে মানে ইনকিউবেটরটাকে জীবাণুমুক্ত করা হয়। প্রতি 100 ঘনফুট আয়তন বিশিষ্ট ইনকিউবেটরের জন্য 80 সিসি ফরমালিনের সাথে 40 গ্রাম পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইনকিউবেটরে রেখে দিতে হয়। ঠিক আছে, এরপর হচ্ছে তাপমাত্রা। প্রথম 2 সপ্তাহে 38.3 থেকে 39.5 ডিগ্রি। এটা হচ্ছে দুই ধরনের ইনকিউবেটর আছে, একটা হচ্ছে কেরোসিন, একটা হচ্ছে বৈদ্যুতিক। আমরা মূলত বৈদ্যুতিকটা ফলো করব। বৈদ্যুতিক ইনকিউবেটরের প্রথম 18 দিন ডিম বসানোর পরে 37.5 ডিগ্রি সেলসিয়াস এবং পরবর্তী 3 দিন 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রাখতে হয়। আর্দ্রতা কতটুকু রাখবো? আর্দ্রতা রাখবো হচ্ছে প্রথম 18 দিন হচ্ছে 50 থেকে 60% এবং শেষের 3 দিন হচ্ছে 65 থেকে 75%। ওই আমরা যে ইনকিউবেটর কিনবো সেখানে আর্দ্রতা মেনটেন করা যায়। হ্যাঁ, আমরা যেভাবে সেট করে দেওয়া যায়। তারপর ডিম বসানো, ডিম ফুটানোর ট্রেতে ডিমের সরু অংশ নিচে ও মোটা অংশ উপরে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা এটা বসাবো। ডিম ঘোরানো প্রতি আর দিনে 8 বার অর্থাৎ 3 ঘন্টা পর পর ডিম ঘুরিয়ে দিতে হবে, যেন সব দিকে সমানভাবে সেই টেম্পারেচারটা পায়। উন্নত ইনকিউবেটরের টাইমার সাহায্যে ডিম নির্দিষ্ট গতিতে ঘুরতে থাকে। হ্যাঁ, কেরোসিন কেরোসিন ইনকিউবেটরে কিন্তু এই মানে ইউ আকৃতির তারের সাহায্যে ডিম ঘোরানো হয়। আমরা কেরোসিন ইনকিউবেটরটা আমরা পড়ছি না, আমরা তার আগের অংশটুকুই বলবো শুধুমাত্র। ডিম পরীক্ষা করা, 7ম দিনে একটি অন্ধকার ঘরে টর্চ লাইট বা বৈদ্যুতিক বাল্ব দ্বারা ডিম পর্যবেক্ষণ করা হয়। যদি ডিমের মধ্যস্থল প্রান্তে বেশি রক্তনালিকা দেখা যায় তবে বুঝতে হবে ভ্রূণ বর্ধিত হচ্ছে, ডিম উর্বর, এতে বাচ্চা ফুটবে। আর 14তম দিনে পুনরায় আরেকবার পরীক্ষা করতে হয়। ডিমের মধ্যে ভ্রূণের বৃদ্ধির জন্য অক্সিজেন গ্রহণ, কার্বন ডাই অক্সাইড নির্গমন প্রয়োজন। সেজন্য ইনকিউবেটরে বায়ু চলাচল ব্যবস্থা রাখতে হবে। বায়ু চলাচল ব্যবস্থা কিরকম হবে? যে বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ 2/2 বেশি হলে ডিম ফুটানো সময় মতো হয় আর কি। হ্যাঁ, 18তম দিন থেকে বায়ু চলাচল বাড়াতে হয় ডিম ফোটার পূর্ব পর্যন্ত। এরপরে কি সেটিং ট্রে বা এবং হ্যাচিং ট্রেতে ডিম স্থানান্তর। আমরা এতক্ষণ যে ট্রেটা ব্যবহার করেছি, যেখানে হচ্ছে ডিম রেখে ইনকিউবেটরের মধ্যে রেখেছি, সেটা হচ্ছে সেটিং ট্রে। এখন এই সেটিং ট্রে থেকে কিন্তু আমরা হ্যাচিং ট্রেতে ডিমগুলো আমরা হচ্ছে 21তম মানে 19তম দিনে এটা আমরা স্থানান্তর করবো। হ্যাঁ, ঠিক আছে। সেটিং ট্রে থেকে হ্যাচিং ট্রেতে, কেননা ডিম ফুটে বাচ্চা বের হলে তাদের একটা স্পেস দরকার হয়। তো সেটা সেটিং ট্রেতে থাকে না, এটা হচ্ছে হ্যাচিং ট্রেতে থাকে। এই জন্য ওই ডিম ইনকিউবেটরে দেওয়ার 19তম দিনে আমরা মোটামুটি এটা হচ্ছে এই হ্যাচিং ট্রে থেকে এটা হচ্ছে সেটিং ট্রে থেকে এটা হ্যাচিং ট্রেতে আমরা স্থানান্তর করি। আচ্ছা, ইনকিউবেটরের শর্তাবলী এগুলো আমাদের দরকার নেই এভাবে। এই যে এটা আসে পরীক্ষায় যে প্রাকৃতিক পদ্ধতি এবং কৃত্রিম পদ্ধতিতে ডিম ফুটানো যে মানে পদ্ধতিগুলো আছে, প্রাকৃতিক এবং কৃত্রিম, সেটার মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো। তো প্রাকৃতিক পদ্ধতিতে 10 থেকে 15টির বেশি ডিম ফোটানো যায় না, আর কৃত্রিম পদ্ধতিতে একসাথেও অনেক বেশি সংখ্যক ডিম এটা ফুটানো যায়। হ্যাঁ, তারপর ডিম ফুটানোর জন্য কুচো মুরগির দরকার হয় প্রাকৃতিক পদ্ধতিতে, আর কৃত্রিম পদ্ধতিতে ডিম ফুটানোর জন্য ইনকিউবেটর যন্ত্রের দরকার হয়। প্রাকৃতিক পদ্ধতিতে যে কোনো সময় ডিম ফুটানো যায় না, কৃত্রিম পদ্ধতিতে যে কোনো সময় ডিম ফুটানো যায়। দক্ষ কারিগরি জ্ঞানের প্রয়োজন হয় না প্রাকৃতিক পদ্ধতিতে, আর কৃত্রিম পদ্ধতিতে দক্ষ কারিগরি জ্ঞানের প্রয়োজন হয়। প্রাকৃতিক পদ্ধতিতে সব ডিম ফুটে না, ডিম নষ্ট হয়। আর কৃত্রিম পদ্ধতিতে সব ডিম ফুটে ডিম নষ্ট হয় না।
প্রাকৃতিক পদ্ধতিতে ডিম বাচ্চা মানে ডিম ফুটে যে বাচ্চা হয় সেটা শক্তিশালী এবং নিরোগ হয়। আর কৃত্রিম পদ্ধতিতে বাচ্চা দুর্বল এবং রোগাক্রান্ত হতে পারে। প্রাকৃতিক পদ্ধতিতে এখানে মুরগির ডিম ভেঙে ফেলে বা বাচ্চা মেরে ফেলে আর কি। হ্যাঁ, প্রাকৃতিক পদ্ধতিতে মুরগি যে নিজে বসে থাকে ডিমের উপরে, অনেক সময় ডিমের একটু তার মুখ দিয়ে একটু ঠোকর দিল, তখন সে ডিমটা ফেটে যায় এবং ডিমের বাচ্চাটা মরে যায়। ডিম নষ্ট হয়। কিন্তু কৃত্রিম পদ্ধতিতে তো এরকম কিছু হয় না, এটা একটা মেশিনের মধ্যে রাখা হয়, এই ডিম নষ্ট হওয়ার সুযোগ নাই। মুরগি দীর্ঘদিন ডিম পাড়া বন্ধ রাখে প্রাকৃতিক পদ্ধতিতে, এটা লস। আমরা মূলত মুরগি লালন পালন করি হচ্ছে ডিম থেকে, ডিম ডিম দেওয়ার জন্য। তো তো সেক্ষেত্রে সে যখন এই বাচ্চা ফুটানোর জন্য সে বাচ্চার উপর ডিমের উপর বসে থাকে, সে দীর্ঘদিন প্রায় 21-22 দিন সে হচ্ছে এটার উপরে বসে থাকে, প্রায় 1 মাস সে ডিম পারে না। তো এটা একটা লস প্রজেক্ট। আর কৃত্রিম পদ্ধতিতে এটা হচ্ছে এরকম, যেহেতু মা মুরগির প্রয়োজন নাই এখানে, কোনো এই সমস্যা হয় না। তাপমাত্রা, আর্দ্রতা ইত্যাদি মানুষের নিয়ন্ত্রণের বাইরে থাকে। আর কৃত্রিম পদ্ধতিতে তাপমাত্রা, আর্দ্রতা মানুষের নিয়ন্ত্রণে থাকে। বাচ্চা মায়ের যত্ন পায়, হ্যাঁ, প্রাকৃতিক পদ্ধতিতে। আর কৃত্রিম পদ্ধতিতে বাচ্চা মায়ের যত্ন পাওয়ার সুযোগ নেই। এই যে বাম পাশে এটা হচ্ছে প্রাকৃতিক পদ্ধতি, এই যে ইনকিউবেটর মেশিনের মধ্যে এটা এইভাবে ডিম সেট করে রেখে দেওয়া হয়। এটা হচ্ছে কৃত্রিম পদ্ধতি। ডিম অনর্বর হওয়ার কারণ এটা হচ্ছে 2 মাসে পরীক্ষায় আসে, 2 মাসের জন্য পরীক্ষায় আসে। প্রজনন না হলে, শুক্রাণুর মান খারাপ হলে, শুক্রাণুর ঘনত্ব কম হলে, শুক্রাণু মারা গেলে, মোরগের বয়স বেশি হলে, যৌন মিলনের সমস্যা হলে, দেহে চর্বি বেশি হলে, বন্ধ্যা হলে মুরগি, সুষম খাদ্যের অভাব হলে, ভিটামিন ও খনিজের অভাব হলে, ডিমের সংগ্রহের সময় যদি ত্রুটি হয়, অপরিষ্কার ডিম হলে, সংরক্ষণ ত্রুটি এবং রোগাক্রান্ত, এইসব কারণে ডিম মূলত অনুর্বর হয়। এইগুলো খুব বেশি বিস্তারিত পড়ার দরকার নেই। 2 মাসের জন্য আমরা এই হেডলাইন গুলো পড়বো, আর মাঝে একটু হচ্ছে আমরা রিডিং করব, যেন আমরা 2 মাসের জন্য 4 থেকে 5টা আমরা কমপক্ষে সুন্দরভাবে লিখতে পারি। এরপর হচ্ছে মুরগি পালন পদ্ধতি। মুরগি পালনের হচ্ছে মুক্ত পালন পদ্ধতি, অর্ধ পালন, অর্ধমুক্ত এবং সম্পূর্ণ আবদ্ধ পালন পদ্ধতি। এটা পরীক্ষায় সিকিউ এখান থেকে আসে। তো এখান থেকে মুক্ত পালন পদ্ধতিটা, এটা আমরা সবাই জানি, গ্রামে গঞ্জে এরকম মুক্ত খোলা মাঠে এরকম সকালবেলা আমরা মুরগি ছেড়ে দিই। আহ আমাদের হচ্ছে মুরগির একটা শেড থাকে। আর হচ্ছে এটা সকালবেলা ছেড়ে দিই একবার, সারাদিন সে তার মতো চলাফেরা করে, হয়তো মাঝে 2-1 বার বাসায় আসলো। আর না আসলেও দেখা যায় সন্ধ্যার সময় তারা ঘরে ফিরছে, ঠিক আছে। এরকম একটা হচ্ছে পদ্ধতি, যেটা সকালে ছেড়ে দিলাম, সারাদিন খোঁজ খবর নাই, সন্ধ্যার দিকে আবার রুমে চলে আসে। এটা সনাতন পদ্ধতি। হ্যাঁ, এক্ষেত্রে মুরগির ঘর 1 মিটার উঁচু, দোচালা করে ছাউনি টিনের এবং দেওয়াল ইটের গাঁথুনি কিংবা কাঠের বেড়া দেওয়া যেতে পারে। ঠিক আছে, প্রতি মুরগির জন্য 1 বর্গমিটার জায়গা প্রয়োজন। হ্যাঁ, মুরগি শুধু এই ঘরে রাতে থাকে। আমি যে কথাটা বললাম যে মুরগির জন্য 1 মিটার ঘর, 1 মিটার উঁচু দোচালা করে ছাউনি করে দিতে হবে, তারপরে ইটের গাঁথুনি দিতে হবে। প্রতি মুরগির জন্য 1 বর্গমিটার জায়গা প্রয়োজন। এটা হচ্ছে রাতের শেল্টারের জন্য, দিনে কিন্তু তারা এখানে থাকবে না। মুরগি শুধু এই ঘরে রাতে থাকে, দিনে ডিম পাড়ে। হ্যাঁ, ডিম পাড়ার সময় শুধু এই ঘরে থাকে, তা বাদে এই ঘরে থাকে না। কাঠ ও টিনের ঘর তৈরি করলে স্থানান্তর যোগ্য হয়। মাত্র 15 থেকে 20টি মুরগি পালন করা যায় এই পদ্ধতিতে। সুবিধা আছে, ঘরে ফিরে খায়, মানে ঘুরে ফিরে খায়, অতিরিক্ত খাবার দিতে হয় না, কম খাবার দিতে হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, সারাদিন ঘরের বাইরে থাকে বলে আহ, আহ, ঘর তৈরির প্রয়োজন হয় না, বড় ঘর তৈরির প্রয়োজন নাই, মুরগি পালনে ঝামেলা নাই। মুরগি পালনে শ্রম এবং খরচ কম। অসুবিধা হচ্ছে বেশি মুরগি লালন পালন করা যায় না, মুরগি নিয়ন্ত্রণের বাইরে থাকে, সুষম খাদ্য এবং নিয়মিত খাদ্য খাওয়ানোর সুযোগ থাকে না, শাকসবজি ক্ষেত নষ্ট করে, প্রতিবেশীকে বিরক্ত করে। শুধু দেশি মুরগি পালন করা যায়, দিনে ঝড় বৃষ্টির সময় নিরাপদ আশ্রয় নেয়, পশু প্রাণী উপদ্রব করে এমন কি মুরগি ধরে খায়। হ্যাঁ, ঠিক আছে। এইগুলো হচ্ছে এটার অসুবিধা। অর্ধমুক্ততে কি থাকে, এরকম একটা শেড থাকে এবং শেডের সামনে একটা ফাঁকা স্পেস থাকে, এবং ওই ফাঁকা স্পেসটাও একটা বাউন্ডারি, একটা নেট বা কাঁটা তার দিয়ে এটা ঘেরা থাকে, যেন এই রেঞ্জের বাইরে যেতে না পারে। এটা হচ্ছে অর্ধমুক্ত পদ্ধতি। এটা হচ্ছে এই পদ্ধতিতে ছাউনি ছাড়া তারের নেট দিয়ে ঘেরা স্থানে এবং ছাউনি দেওয়া ঘরে মুরগি লালন পালন করা হয়। এই অবস্থায় মুরগি ঘরে এবং ঘরের চারপাশে নেট দেওয়া ঘেরা স্থানে অবস্থান করে। আমি যেটা বললাম প্রথমে, ছোট দোচালা ঘর তৈরি করা হয়। ঘরের চারপাশে 1.5 মিটার উঁচু করে বাঁশের চাটা এবং তারের জাল দিয়ে ঘিরে দেওয়া হয়, একে রান বলে।
ঠিক আছে। প্রতিটি মুরগির জন্য 1.5 বর্গমিটার জায়গা প্রয়োজন, এবং মুরগি কিছুটা নিয়ন্ত্রণে থাকে। সুষম খাদ্য খাওয়ানো যায়, ঝড় বৃষ্টির সময় সহজে ঘরে আশ্রয় নিতে পারে। হ্যাঁ, জাল দিয়ে ঘেরা স্থানে গাছের ছায়ায় আহ ছায়ায় করা উচিত। ঠিক আছে, জাল দিয়ে ঘেরা স্থান গাছের ছায়ায় করা উচিত। তাহলে সেখানে একটু মুরগি রেস্ট করতে পারবে। সুবিধা অসুবিধা তেমন এগুলো আলোচনা, এগুলো করে রাখবো অবশ্যই, খুব বেশি আলোচনার কিছু নাই, সহজ। এরপরে হচ্ছে সম্পূর্ণ আবদ্ধ পদ্ধতি, এটা হচ্ছে শেষ পদ্ধতি। এটা হচ্ছে সম্পূর্ণ আবদ্ধ পদ্ধতিটা আমি শুনেই বুঝতে পারতেছি যে এখানে এই ঘরের মধ্যে এটা মোটামুটি লালন পালন করতে হবে। তো একটা হচ্ছে, দুইটা পদ্ধতি আছে সম্পূর্ণ আবদ্ধ পদ্ধতির মধ্যে, একটা হচ্ছে খাঁচায় মুরগি পালন আর একটা হচ্ছে মেঝেতে মুরগি পালন। খাঁচায় মুরগি পালন হচ্ছে প্রতি খোপে 3টি করে মুরগি রাখা ভালো। ঠিক আছে, খাঁচায় খাঁচার একটা মাপ আছে। তো খাঁচায় কি করতে হবে, 40 সেন্টিমিটার দৈর্ঘ্য, প্রস্থ 30 সেন্টিমিটার, উচ্চতা 45 সেন্টিমিটার হতে হবে, এরকম একটা আহ খোপ হতে হবে। ঠিক আছে, খাঁচা। এখন ওই খোপে কি করব, লোহার চিকন রড ও তারের সাহায্যে খাঁচা নির্মাণ করা যেতে পারে। হ্যাঁ, ওই খোপে 2 থেকে 3টা তাক করা যেতে পারে। প্রতি সপ্তাহে 2 দিন ট্রে পরিষ্কার রাখতে হবে, ট্রে পরিষ্কার করতে হবে আর কি। খাঁচার তলা সামনের দিকে একটু ঢালু থাকে, হ্যাঁ, ডিম পারলে যেন গড়িয়ে সেখানে এসে জমা হয়। হ্যাঁ, মুরগি খাঁচার ফাঁক দিয়ে পানি ও খাদ্য খায়। এটা হচ্ছে খাঁচায় মুরগি পালন। এই যে এটা, এটা হলো খাঁচায় মুরগি পালন। আচ্ছা, মেঝেতে মুরগি পালন, আমরা কিন্তু আবদ্ধ পদ্ধতিতে মুরগি পালন কিভাবে করে সেটা শিখছি। তো মেঝেতে মুরগি পালন করতে গেলে আমরা মুরগির বাচ্চা কিনে যদি মেঝেতে এনে ডাইরেক্ট ছেড়ে দিই, সে মুরগির বাচ্চাগুলো মারা যাবে। তো কি করা হয়, মেঝেতে লিটার দেওয়া হয়। লিটার কি, মুরগির বিছানাকে আমরা লিটার বলছি। আর মুরগির বিছানার জন্য আমরা কি ব্যবহার করি, লেপ কাঁথা দিই না, আমরা কি করি সেখানে হচ্ছে আম, কাঠের গুঁড়া, তারপর ধানের তুষ, কাঠের সিলকা, তারপরে হচ্ছে শুকনো ঘাস, খড় ইত্যাদি দিয়ে আমরা মুরগির বিছানা তৈরি করি মেঝেতে। এটাকে আমরা বেড, মুরগির হচ্ছে লিটার বলছি। হ্যাঁ, তো এখন এই পদ্ধতিতে মুরগি পালনের জন্য, মানে মেঝেতে মুরগি পালনের জন্য প্রতিটি বাচ্চা মুরগির জন্য 500 বর্গ সেন্টিমিটার, বাড়ন্ত মুরগির জন্য 1 বর্গমিটার এবং পূর্ণবয়স্ক মুরগির জন্য 2 বর্গমিটার জায়গা প্রয়োজন। আর মেঝেতে মুরগি দুই ভাবে লালন পালন করা যায়, এক হচ্ছে লিটার পদ্ধতি, এক হচ্ছে ডিপ লিটার পদ্ধতি। লিটার পদ্ধতি কোনটা, পশু পাখির বিছানাকে ইংরেজিতে লিটার বলে। মেঝেতে যে কাঠের গুঁড়া, তুষ, খড়, শুকনো ঘাস ইত্যাদি ব্যবহার করা হয় তাকে লিটার বলে। এগুলো মুরগির বিষ্ঠা শোষণ করে। লিটার শব্দের অর্থ হচ্ছে প্রাকৃতিক, জৈব বা অজৈব আস্তরণ। সাধারণ লিটারের উক্ত বস্তু সম 5 থেকে 7 সেন্টিমিটার পুরু হয়। আর ব্রয়লারের জন্য এই লিটার পদ্ধতি অবলম্বন করা হয়। ব্রয়লার উৎপাদনের ক্ষেত্রে 2 থেকে 3 মাস পর পর লিটারটা পরিবর্তন করতে হয়। ডিপ লিটার কি, লিটারের মতো একই জিনিস, ওইখানে লিটার পদ্ধতিতে হলো 5 থেকে 7 সেন্টিমিটার পুরু স্তর দেওয়া হয়। স্তর তৈরি করা হয় যে কাঠের গুঁড়ো, তুষ, খড়, শুকনো ঘাস দিয়ে। আর ডিপ লিটারে সেটা 15 থেকে 23 সেন্টিমিটার পুরু করা হয়। এটা করলে কি, এটা অনেক দিন পর্যন্ত এটা না পরিবর্তন করলে হয়। লিটার পদ্ধতিতে 2 থেকে 3 মাস পর পর এটা লিটার পরিবর্তন করতে হয়, কিন্তু এটা এটা তার ডবলের মতো। হ্যাঁ, 4 4 5 মাস, 5 মাসে এটা পরিবর্তন করতে হয় না, তারপরে পরিবর্তন করতে হয়। ঘরের মেঝেতে 15 থেকে 23 সেন্টিমিটার পুরু করে কাঠের গুঁড়া ও তুষ ছিটিয়ে বিছানা এটা উপরে করা হয় ডিপ লিটার। ডিম পাড়া মুরগি পালনের জন্য ডিপ লিটার পদ্ধতি অবলম্বন করা হয় মূলত। সপ্তাহে একবার লিটার খুঁচিয়ে উলট পালট করিয়ে দিতে হয়। তার মানে লিটার পদ্ধতিটা হচ্ছে ওই ব্রয়লার উৎপাদনের জন্য, আর ডিপ লিটারটা হচ্ছে এই লেয়ার মুরগি মানে ডিম উৎপাদনকারী মুরগি পালনের জন্য এটা ব্যবহার করা হয়। হুম, ঠিক আছে। সুবিধা অসুবিধা বললাম না, এগুলো একটু পড়ে নেবে অবশ্যই। মুরগি পালনের জন্য কিরকম জায়গা হবে এটা আমরা খুব সহজে, এটা একটু রিডিং করবে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের রোগ ব্যবস্থাপনা। এইখান থেকে আমাদের পরীক্ষার প্রশ্ন বেশি আসে যে কোনটা, কোন ধরনের রোগ, যেরকম হচ্ছে কোনটি ভাইরাস জনিত রোগ, বার্ড ফ্লু, রানীক্ষেত, তারপর বসন্ত, গাম্বুরো, মারেক্স, পক্ষাঘাত, এগুলো ভাইরাস জনিত ব্যাকটেরিয়া জনিত রোগ।
কলেরা, টাইফয়েড, এভিয়ান স্যালমোনেলা বা সালমোনেলোসিস। ছত্রাকজনিত রোগের মধ্যে আছে নিউমোনিয়া, ফেভাস, ট্রাস। পরজীবীর মধ্যে আছে মাইক্রোপ্লাজমোসিস, কক্সিডিওসিস। তো এগুলো থেকে বিভিন্ন ভাবে এমসিকিউতে পরীক্ষা আসতে পারে, যে নিচের কোনটি ব্যাকটেরিয়া জনিত মুরগির রোগ অথবা নিচের কোনটি ভাইরাস জনিত মুরগির রোগ। ঠিক আছে। এখন পরীক্ষায় যে জায়গাগুলো থেকে মেইনলি প্রশ্ন আসে, এই চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই যে মুরগির রোগ বালাই ব্যবস্থাপনা। ঠিক আছে। তো এখান থেকে রানীক্ষেত একটা খুবই গুরুত্বপূর্ণ রোগ, এবং এটা খুব ক্ষতিকর একটা রোগ। এটা কিন্তু পরীক্ষায় সিকিউ এর মধ্যে আসে, এরকম ছবি দিয়ে আসতে পারে, মাথা ঘুরে গিয়েছে, অথবা কিছু হিন্স দিয়ে পরীক্ষা আসতে পারে। কি হিন্স দিয়ে আসতে পারে? সাদা চুনের মতো মল ত্যাগ করছে। বা আমরা যে কোনো একজন কৃষক অনেকদিন ধরে মুরগি চাষ করছে, কিন্তু রিসেন্ট তার খামারে এক ধরনের রোগের প্রাদুর্ভাব দেখা যায়। কিরকম রোগ? যে মুরগি হঠাৎ করে মারা যাচ্ছে, ঘাড় বাঁকা হয়ে যাচ্ছে এবং সাদা চুনের মতো মল ত্যাগ করছে। তুমি তাহলে এটা বুঝতে হবে যে তোমাকে এটা রানীক্ষেত রোগ সম্পর্কে বলা হচ্ছে, এবং সেটা সম্পর্কে তোমাকে লিখতে বলা হবে। গ এবং ঘতে লক্ষণ লেখো, গতে এই রোগের কারণ এবং লক্ষণ লেখো, আর ঘতে আসবে যে প্রতিকার ব্যবস্থা কি হতে পারে রোগটি, সেটা সম্পর্কে বিস্তারিত লেখো। তখন তোমার রানীক্ষেত সম্পর্কে বিস্তারিত লিখতে হবে। এই রোগটি প্রথমে ইংল্যান্ডের নিউক্যাসল নামক স্থানে এটা শনাক্ত করা হয়, পরে ভারতের রানীক্ষেত নামক স্থানে এটা শনাক্ত করা হয়। এই জন্য এটা রানীক্ষেত রোগ বলে বাংলায়। ইন্ডিয়া থেকে আসছে এই নামটা রানীক্ষেত। আর নিউক্যাসল এটা হচ্ছে সর্বপ্রথম নিউক্যাসল ইংল্যান্ডে এটা পাওয়া যায়, এই জন্য এটাকে নিউক্যাসল ডিজিজ বলে। এটা হলে কি হয়? এটা একটা ভাইরাস জনিত রোগ, আসলে এটার কারণটা হলো ভাইরাস, ভাইরাল ডিজিজ এটা। আর লক্ষণ হচ্ছে আক্রান্ত মুরগি ও বাচ্চা ঘরের কোণে নিরিবিলি স্থানে ঝিমাবে, সাদা চুনের মতো মলত্যাগ করবে, এবং মল সবুজ হলুদ এবং সবুজ হলুদের মিশ্রণ হতে পারে। শ্বাসকষ্ট হয়, মুরগি হা করে শ্বাস নেয়, তো ঘাড় বাঁকা হয়ে যায়, দুর্গন্ধযুক্ত মল ত্যাগ করবে, নাক ও মুখ দিয়ে তরল পদার্থ বের হবে, চোখ ফুলে উঠবে, ডিম পাড়া মুরগি ডিম পাড়া বন্ধ করবে, পাখা ও ডানা নিচের দিকে ঝুলে পড়বে, মুরগি হঠাৎ করে মারা যায়। হ্যাঁ, প্রতিরোধ ও প্রতিকারের মধ্যে জৈব নিরাপত্তা ব্যবস্থা করতে হবে। তারপরে হচ্ছে সুস্থ মুরগি থেকে অসুস্থ মুরগি আলাদা করতে হবে, মৃত মুরগি পুঁতে ফেলতে হবে, এই টিকা দিতে হবে। ঠিক আছে। ভ্যাকসিন দিতে হবে। বিসিআরডিবি, এটা হচ্ছে বাচ্চাকে দেওয়া হয় 7 দিন এবং 21 দিন বয়সের বাচ্চাকে দেওয়া হয় বিসিআরডিবি, বেবি চিক রানীক্ষেত ডিজিজ ভ্যাকসিন। বলা হয় যে বিসিআরডিবি এর পূর্ণরূপ কি, এটা বলা হবে বিসিআরডিপি, তখন এই পুরোটা লিখতে হয়। হ্যাঁ, প্রতি চোখে 1 ফোঁটা করে দিতে হয়। 2 মাস বয়সের যেগুলো বাচ্চা মুরগি, সেগুলোকে মুরগির রানে দিতে হয় রানীকে ডিজিজ ভ্যাকসিন। ঠিক আছে, এটা দিতে হয়। আক্রান্ত হওয়ার পর পর চিকিৎসা বা প্রতিকার এটা নাই, আক্রান্ত হওয়ার পরে কোনো চিকিৎসা প্রতিকার নাই। এরপরে হচ্ছে বার্ড ফ্লু। এটা হচ্ছে বাংলাদেশে 2007 সালে এই রোগ শনাক্ত হয়। প্রতি বছর লাখ লাখ মুরগি আক্রান্ত হয়ে মারা যায়। 1968 সালে হংকং এ এই রোগ প্রথম দেখা যায়। এটা ভাইরাস জনিত একটা রোগ। এই রোগ হলে কি হবে? রোগ প্রকাশের লক্ষণ প্রকাশের আগে এই রোগে সে হচ্ছে মুরগিটা মারা যেতে পারে হঠাৎ। আক্রান্ত মুরগি দুর্বলতা দেখা দেয়, মুরগি ঝিমায় বা ঘুম ঘুম ভাব হবে, মাথা ও গলার ঝুঁটি কালচে লাল বা নীল বর্ণ হতে পারে, তার পানির মতো পাতলা মলত্যাগ করে, প্রচন্ড তৃষ্ণা ভাব দেখা দিতে পারে, শ্বাসকষ্ট হয়, চোখের চারদিকে ফুলে গিয়ে চোখ দিয়ে পানি পড়তে পারে, পায়ের লোমহীন স্থানে লালচে রং হতে পারে, নাক এবং মুখ দিয়ে তরল পদার্থ বের হয়। ঠিক আছে। প্রতিকার এবং প্রতিরোধ আগেরটার মতো একই রকম, শুধু টিকার জায়গায় এখানে এই জায়গাটা একটু চেঞ্জ করে দিলে হবে। যে টিকা দিতে হবে, 1 দিন বয়সের বাচ্চাকে বার্ড ফ্লু টিকা দিতে হবে 1 ফোঁটা করে চোখে। আর যে কোনো বয়সের মুরগির ত্বকে 1 সিসি করে ইনজেকশন দিতে হবে, মানে অনুমোদিত টিকা দিতে হবে। ঠিক আছে, এটা লিখলে হয়ে যাবে। এরপরে গাম্বুরো, এটাও খুবই গুরুত্বপূর্ণ রোগ। মুরগির এটা একটা ডিভাস্টেটিং রোগ, সাথে তোমার পরীক্ষা আসার মতো একটা রোগ। এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের গাম্বুরু শহরে 1962 সালে সর্বপ্রথম এই রোগ শনাক্ত করা হয়। বাংলাদেশে 1992 সালে প্রথম এটা শনাক্ত হয়। ভাইরাসের সংক্রমণে এটা হয়। প্রচুর পরিমাণে দুর্গন্ধযুক্ত মল ত্যাগ করে, মুরগি ঝিমায়, ঘরের কোণে, দেহে কাঁপুনি ওঠে। এটা হলে পায়ে পথে মল লেগে থাকে, পালক ফুসকো ফুসকো থাকে, খাদ্য গ্রহণে অনীহা দেখা দেয়। এইগুলো হচ্ছে কারণ। তারপর দেওয়া আছে হচ্ছে প্রাণীর তৃষ্ণা বেড়ে যায়, মলের সাথে রক্ত পিচ্ছিল পদার্থ পড়ে, আক্রান্ত মুরগি মাটিতে শুয়ে পড়ে, পানি দেহ শূন্য, মানে দেহ
পানি শূন্য হয়ে মুরগিটা মারা যেতে পারে। প্রতিকার প্রতিরোধ একই রকম আগের রোগগুলোর মতোই, শুধু টিকার ক্ষেত্রে এখানে একটু ভিন্ন আছে। ঠিক আছে, এখানে হচ্ছে এই রোগের জন্য অনুমোদিত টিকা দিতে হবে। মারেক্স রোগ আসে না, বসন্ত রোগ আসে কম, তুলনামূলক কম। বসন্ত রোগটা একটু দেখতে পারো, আমি আলোচনা করলাম না। আচ্ছা, এরপরে কম সময় লাগবে না। আর এগুলো আমাদের সিলেবাসে নেই। কোয়েল পালন, হম, তারপর হাঁস পালন। হাঁস পালনের একই রকম। এই হাঁস পালনের তোমরা একটু পড়বে যে হাঁস পালন পদ্ধতি, এই একটা হচ্ছে উন্মুক্ত পদ্ধতি, একটা হচ্ছে আবদ্ধ পদ্ধতি, আর একটা হচ্ছে অর্ধ আবদ্ধ পদ্ধতি। ঠিক আছে, তো এইখানে মুরগির মতোই একটু ডিফারেন্স হলো কি, হাঁসটা আমরা জানি যে হচ্ছে এটা পানিতে সাঁতার কাটতে পারে। তো আমরা হাঁস পালনের সময় এটা মানে পুকুর, নদী, নালা, পানি যেখানে আছে সেখানের একটা সম্পর্ক থাকবে, এটা মাথায় রাখবো। ঠিক আছে, খুব কম আসে তুলনামূলক, তারপরে একটু করে রাখবে এটা। ভাসমান পদ্ধতি, ভাসমান পদ্ধতিটা একটু বিস্তারিত পড়বো। প্রোটিন পদ্ধতি কিভাবে এই হাঁস পালন করতে হয়। তারপর হার্ডিং পদ্ধতি, এই দুইটা পদ্ধতি একটু তোমরা পড়ে রাখবে, প্রোটিন এবং হার্ডিং। ল্যান্ডিংটাও একটু দেখতে পারো, প্রোটিন, হার্ডিং এবং ল্যান্ডিং। ঠিক আছে, আর বাকি এগুলো আমাদের সিলেবাসে সেভাবে নাই। আমরা প্রায় শেষে চলে আসছি। যে চ্যাপ্টারের জ্ঞানমূলক কি কি প্রশ্ন থাকে: পোল্ট্রি, পোল্ট্রি খামার, ব্রয়লার লেয়ার, ব্রয়লার ব্রুডার, ব্রুডার হাউস, ব্রুডিং, ক্যান্টেলিং, ইনকিউবেশন, এগুলো আমরা সবই পড়বো মোটামুটি। ঠিক আছে, এগুলো আমরা মোটামুটি সবই পড়বো, সবগুলো ইম্পর্টেন্ট। এমসিকিউ এই বইয়ের শেষে থেকে যেগুলো আসছে সেগুলো সব মুখস্থ করে ফেলবো। আচ্ছা, আমাদের মোটামুটি আলোচনা এখানে শেষ। এখানে এই যে দেখো এরকম প্রশ্ন দিয়ে বলছে এটা কোন ধরনের মুরগি, বুঝা যাচ্ছে এটা হচ্ছে হোয়াইট লেগন। ঠিক আছে, এটা ডিম উৎপাদন করে আর হচ্ছে এই মাংস উৎপাদন করে, এটা ডিমের তাপ দেয় না। ঠিক আছে, এরকম। তো আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো কিভাবে পড়তে হবে চ্যাপ্টারটা। তো তোমরা কিছু কিছু জিনিস যেগুলো আমি স্কিপ করেছি সেগুলো তোমরা পড়লেই পারবে, এই জন্য আমি আমার ক্লাস দীর্ঘায়িত না করে আমি শুধু বলেছি যে এগুলো তোমরা একটু বাসায় দেখে নি। তো আমি বিশ্বাস করবো তোমরা খুব একটা ভালো প্রিপারেশন নেবে এবং তোমাদের পরীক্ষা ভালো হবে। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি।